আসসালামু আলাইকুম। 43তম বিসিএস প্রিলিমিনারির জন্য অ্যাসুরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্টটি আজকে আমরা রিভিশন দিব। খুব শর্টকাট যেই বিষয়গুলো না পড়লেই নয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গেই থাকুন। বাংলা ব্যাকরণ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। ব্যাকরণ মঞ্জুরি লিখেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। অন্যদিকে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এটি ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের লেখা। বাংলা ভাষার ব্যাকরণ বা ভাষার ইতিবৃত্ত ডক্টর সুকুমার সেনের লেখা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ যেটি লিখেছেন নাথানিয়েল ব্রাসিহালহেট, এর নাম হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, যার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। এখন যে জিনিসগুলো ধ্বনি, শব্দ, বাক্য বা অর্থতত্ত্বে আলোচনা করা হয়, যেমন বাক্য রিলেটেড সবগুলি কিন্তু বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তাছাড়া আছে বাগধারা, জ্যোতিচিহ্ন, বাচ্য। শব্দ রিলেটেড সবগুলো কিন্তু শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা হয়, যাকে বলা হয় মরফোলজি। এখানে আছে যেগুলো কমন আসে, যেমন কারক, তারপরে হচ্ছে লিঙ্গ, সমাস, ক্রিয়া, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, এগুলো হচ্ছে শব্দতত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় সন্ধি, নত্ব এবং সত্যবিধান, ধ্বনি পরিবর্তন, ধ্বনি লোপ, মানে ধ্বনি রিলেটেড শব্দ থাকলে তো সেটা অবশ্যই সেখানে আলোচনা করা হবে, যার ইংরেজি হচ্ছে ফনোলজি। তাছাড়া দেখেন অর্থতত্ত্ব, যেটাকে বলা হয় সেমান্টিক্স, সেখানে শব্দ এবং বাক্যের অর্থ বিচার, বিপরীতার্থক, মুখ্যার্থ এবং গৌণার্থ আলোচনা করা হয়। অনেক সময় দেখা যায় এটা চলে আসে যে অর্থতত্ত্বে ইংরেজি শব্দ হচ্ছে সিমান্টিক্স, বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স, শব্দ বা রূপতত্ত্ব মরফোলজি, আর ধ্বনিতত্ত্ব মানে হচ্ছে ফনোলজি। প্রয়োগ এবং অপপ্রয়োগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেমন যদি বলা হয় নদীর জল হ্রাস পেয়েছে, তাহলে সেক্ষেত্রে এর সঠিক হবে নদীর জল হ্রাস পেয়েছে, হ্রাস হয়েছে না, হয়েছে, হ্রাস পেয়েছে। অতিশয় দুঃখিত হলাম, খুব দুঃখ পেলাম, অথবা অত্যন্ত দুঃখিত হলাম। তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়, এর সঠিক ব্যবহার হবে তোমার তথ্য গ্রহণযোগ্য নয়। মেয়েটি বিদ্যনে কিন্তু ঝগড়াটে। বিদ্বান হয় না মেয়েদের ক্ষেত্রে, সেটা হয় মেয়েরা বিদুষী কিন্তু ঝগড়াটে। তুমি টাকাটি আত্মসাৎ, বানানটা একটু খেয়াল রাখবেন, অনেক সময় এখানে বানান ভুল থাকে শুধুমাত্র। তাহলে আত্মসাৎ করেছে, আত্মসাৎ বানানটা কিন্তু এখানে দেখেন। আচ্ছা, আমার আর বাঁচিবার স্বাদ নাই, বাঁচিবার, আমার আর বাঁচিবার স্বাদ নাই, স্বাদ এখানে বানানটা ভুল, আর এখানে সঠিক বানান আছে স্বাদ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে বানান ভুল থাকে, অথবা সেখানে পদের সঠিক ব্যবহার করতে হয়। যেমন কালিদাস খ্যাতমান কবি, এটা হবে কালিদাস খ্যাতিমান কবি। তারপরে ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর, ঘটনাটি অত্যন্ত লজ্জাকর। অশ্রু জলে, অশ্রু এবং জল এখানে কিন্তু রিডান্ডেন্সি হয়েছে, শুধু হবে অশ্রুতে বুক ভেসে গেল। তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, সৌজন্যতা হয় না, তার হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। কথাটি সঠিক নয়, এখানে সঠিক প্রয়োগ হবে কথাটি ঠিক নয়। অ্যাবঅরিজিনাল শব্দের অর্থ হচ্ছে আদিবাসী, তারপর হচ্ছে অ্যাবসকন্ডার, ফেরারি, অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার, অ্যাকনলেজমেন্ট বানানটাও মাঝে মাঝে আসে।
তারপর হচ্ছে দেখেন অ্যাডহক, অ্যাডহক মানে হচ্ছে তদর্থক বা অনানুষ্ঠানিক। তারপর হচ্ছে অ্যাস্থেটিক্স, নন্দন তত্ত্ব। অ্যাফিডেভিট অর্থাৎ হলফনামা। তারপরে এইখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে যেমন অ্যালিগরি, রূপক। অ্যালাউন্স মানে হচ্ছে ভাতা। অ্যামালগেমেশন, সংমিশ্রণ। তারপর হচ্ছে অ্যাম্বিগিউয়াস, দ্ব্যর্থক বা অস্পষ্ট। তারপরে দেখেন অ্যানাটমি, শরীরবিদ্যা। অ্যানেক্সেশন, সংযোজন। অ্যাপার্থেইড, বর্ণবৈষম্য। আর্কিওলজি, প্রত্নতত্ত্ব। এরিয়ার, বকেয়া। স্যালারির ক্ষেত্রে যেমন এরিয়ার দেওয়া হয়। অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা। অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা। অ্যাট দ্য রেট, হারে। অ্যাটেস্টেশন, সত্যায়ন। অ্যাটেস্টেড, সত্যায়িত। অ্যাটেস্টেশন, সত্যায়ন। অ্যাটেস্টেড, সত্যায়িত। সেন্সাস, আদমশুমারি। সার্টিফিকেশন, প্রত্যয়ন। চার্টার মানে সনদ। ক্রোনোলজিক্যাল, কালানুক্রমিক। ডিক্রি, আজ্ঞপ্তি বা ডিক্রি বলা হয়, যেটা মামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিড মানে দলিল। ডিফ্যাক্টো মানে হচ্ছে কার্যত। ইমিগ্র্যান্ট মানে হচ্ছে প্রবাসী। এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে সত্যায়ন। কম্পেনসেশন, ক্ষতিপূরণ। তারপর হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য। কনজিউমার গুডস, ভোগ্যপণ্য। তারপর হচ্ছে ডেপুটেশন মানে হচ্ছে প্রেষণ। ডিটেকশন, শনাক্তকরণ। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। ডিকটেটর অর্থ হচ্ছে একনায়ক বা স্বৈরতন্ত্র। ইরাডিকেশন, উচ্ছেদ। আর ইরাডিকেট মানে হচ্ছে উচ্ছেদ করা। কাস্টম, প্রথা, যেটা 37তম বিসিএস এও এসেছিল। কাস্টম ডিউটিস, বহিঃশুল্ক। কাস্টমস মানে হচ্ছে শুল্ক, একটু খেয়াল করেন। কাস্টমের সাথে যখন এস যুক্ত হবে সেটা হবে শুল্ক। ডিপ্লোম্যাট মানে কূটনীতিক। তারপর হচ্ছে এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক। এক্সিকিউট, নির্বাহ করা। ফনা, প্রাণীকুল। আর ফ্লোরা হচ্ছে উদ্ভিদকুল। তারপর হচ্ছে ফিকশন, কথা সাহিত্য। গেজেট, বানানটা হচ্ছে GAZETTE, গেজেট মানে হচ্ছে ঘোষণাপত্র। তারপর হচ্ছে হ্যান্ড আউট, তারপর হচ্ছে জ্ঞাপনপত্র। হ্যান্ডবিল মানে প্রচারপত্র। হ্যান্ড আউট, জ্ঞাপনপত্র। হ্যান্ডবিল, প্রচারপত্র। তারপর হচ্ছে হার্ড মানি, নগদ টাকা। ইমিগ্র্যান্ট, অধিবাসী। এম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ। ইনভোগ, চলতি। ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী। ইঞ্জিনিয়াস, স্বদেশী। বানানটা INDIGENOUS, ইন্ডিজেনিয়াস। হোস্টেস, জিম্মি। হাই টাইড, জোয়ার। ফরফেইট, বাজেয়াপ্ত করা। ফিক্সার, স্থায়ী। ফিক্সার, স্থায়িক। এক্সট্রাডিশন মানে বহিঃসমর্পণ। এক্সট্রাডিশন ট্রিটি, বহিঃসমর্পণ চুক্তি। ফৌজদারি মানে হচ্ছে জালিয়াতি। তারপর হচ্ছে ফ্রেইট মানে হচ্ছে মাসুল। ফ্রি মার্কেট মানে মুক্ত বাজার। ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। ফিফথ কলাম, পঞ্চম বাহিনী।
তারপর হচ্ছে গুড উইল একসাথেই হবে, সেটা হচ্ছে সুনাম। হোস্টাইল শত্রু ভাবাপন্ন। হাইব্রিড মানে হচ্ছে সংকর। হাইজিন বানানটা একটু খেয়াল রাখবেন, হাইজিন HYGIENE, হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিদ্যা। হিপোক্রেসি মানে হচ্ছে কপটতা। ইনভার্স অর্থ হচ্ছে বিপরীত। ইনভয়েস মানে হচ্ছে চালান। সমার্থক বা বিপরীতার্থক শব্দ। অংশু, অংশু শব্দের অর্থ হচ্ছে কিরণ, দ্যুতি, আভা বা জ্যোতি। প্রভা শব্দের অর্থ কিন্তু জ্যোতি বা কিরণ। অন্ন, অন্ন এর আরেকটি সমার্থক শব্দ হচ্ছে ওদন। এবং তন্ডুল, তন্ডুল একটু ব্যতিক্রম ধর্মী। অশ্রু এর সমার্থক শব্দ হচ্ছে লোর। তারপর হচ্ছে ধারাপাত, বিন্দু মোচন, আর প্রায় সময় যেটা আসে নেত্রভারী। আগুন শব্দটি খুবই ইম্পর্টেন্ট, যেমন এর সমার্থক হচ্ছে অনল, হুতাশন। তারপর হচ্ছে পাবক, পাবক প্রায় সময় আসে। বহ্নি, সর্বভুক আসে, সর্বভুক আসে। তারপর হচ্ছে বৈশানর আসে। এগুলো হচ্ছে একদম কমন আগুনের। অনল, হুতাশন, পাবক, বহ্নি, সর্বভুক, বৈশানর, এগুলো হচ্ছে আগুনের বা অগ্নির সমার্থক শব্দ। অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। আর অশ্ব মানে হচ্ছে ঘোড়া, যার সমার্থক শব্দ হচ্ছে তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম। তাছাড়া হচ্ছে এই তিনটা শব্দ এবং বাজি, বাজি, তুরগ, তুরঙ্গম, তারপর হচ্ছে তুরঙ্গ, এগুলো হচ্ছে অশ্ব বা ঘোড়ার সমার্থক শব্দ। অন্ধকারের ক্ষেত্রে যেটা হয় তমসা, তিমির, তারপর হচ্ছে তমিশ্র, এই শব্দগুলো আসার মতো। আকাশের ক্ষেত্রে অম্বর বা গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। এরকম প্রশ্ন আসে যে নীলিমা শব্দের অর্থ কি, তখন আকাশ। অম্বর, গগন, তারপর হচ্ছে অন্তরিক্ষ মানে আকাশ। শূন্য লোক মানে হচ্ছে আকাশ। তারপরে খ, দেখেন এরকম একটু কমই আসে। তাছাড়া ইচ্ছা থেকে আমরা যেটা পড়তে পারি অভিলাষ, বাসনা, কামনা। তারপর হচ্ছে আকিঞ্জন, ইচ্ছা থেকে আমরা দেখতে পারি হচ্ছে অভিলাষ, বাসনা, কামনা, মনোরথ, অভিরুচি। এখানে আরো গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে উর্মি। উর্মি মানে হচ্ছে ঢেউ, যার সমার্থক শব্দ হচ্ছে বিচি। তারপর হচ্ছে তরঙ্গ, একটু মিলিয়ে ফেলবেন না, যেমন এখানে আছে তরঙ্গ আর এখানে কিন্তু ছিল তুরঙ্গ। তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া আর এখানে তরঙ্গ মানে হচ্ছে উর্মি বা ঢেউ। কল্লোল, কল্লোল মানে হচ্ছে ঢেউ। তারপর হচ্ছে হিল্লোল মানে হচ্ছে ঢেউ। ঈশ্বরের ক্ষেত্রে সমার্থক যে শব্দগুলো আছে ব্রহ্মা, স্রষ্টা তো আমরা জানি, প্রভু জানি, বিধাতা জানি। তারপর হচ্ছে জগদীশ, জগদীশ, জগন্নাথ, এই শব্দগুলো অনেক সময় আসে। কন্যার ক্ষেত্রে আত্মজা, তারপর হচ্ছে নন্দিনী, দুহিতা, তনয়া, এই শব্দটি কন্যার সমার্থক শব্দ, এরকম শব্দ আসতে পারে। কোকিলের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে যে অন্নপুষ্ট, অন্নপুষ্ট মানে কি, অথবা পিক বা পরপুষ্ট অর্থ কি, তখন তার অর্থ হবে কোকিল। পরভৃত, পরপুষ্ট, পিক, তারপর হচ্ছে কাকপুষ্ট, অন্নপুষ্ট, এগুলো হচ্ছে কোকিলের সমার্থক শব্দ। আর কাকের ক্ষেত্রে যে শব্দটি প্রায় সময় আসে সেটা হচ্ছে পরভৃত এবং বায়স। বায়স মানে হচ্ছে কাক, পরভৃত মানে হচ্ছে কাক।
চাঁদের সমার্থক শব্দ হচ্ছে শশাঙ্ক, নিশাকর, সুধাংশু, হিমাংশু, তারপর হচ্ছে কলাভৃত, মৃগাঙ্ক। মৃগাঙ্ক শব্দটাও এসেছে অনেক পরীক্ষায়। মৃগাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। তারপরে হচ্ছে হিমকর, কলানিধি। তাহলে চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিধু, শশাঙ্ক, নিশাকর, সুধাংশু, হিমাংশু, কলাভৃত, মৃগাঙ্ক। তারপর হচ্ছে কলানিধি, হিমকর। দ্বিজরাজ মানে চাঁদ, এটা সিঙ্গেল শব্দ হিসেবে আসে। দ্বিজরাজ শব্দের অর্থ কি? আর দেখেন নারী শব্দের সমার্থক শব্দ হচ্ছে ললনা, কামিনী, রমণী। অন্যদিকে যেগুলো আমরা মহিলা, স্ত্রীলোক, অবলা এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা, এখন দেখেন শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। তাছাড়া হচ্ছে কলাপি বা শিখি, এগুলো হচ্ছে ময়ূর। সংবাদের ক্ষেত্রে সন্দেশ মানে হচ্ছে সংবাদ। তাছাড়া অন্যান্য শব্দগুলো কিন্তু কমন। স্বর্গের ক্ষেত্রে অমরাবতী, দেবলোক, তারপর হচ্ছে সুরলোক, এগুলো হচ্ছে স্বর্গের সমার্থক শব্দ। দুলোক। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সমুদ্র। সমুদ্র এর সমার্থক শব্দ হচ্ছে অর্ণব, পাথার, সিন্ধু, জলদি, তারপর হচ্ছে পারাবার, বারিদি, এগুলো হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। সূর্য এর সমার্থক শব্দ হচ্ছে আদিত্য মানে সূর্য, তারপর হচ্ছে দিবাকর মানে সূর্য, ভাস্কর মানে হচ্ছে সূর্য, মার্তণ্ড, এটা প্রায় সময়ই আসে। মার্তণ্ড, সবিতা, আফতাব, অর্ক, ভানু, এগুলো হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। তাছাড়া দেখেন নদীর সমার্থক শব্দ তরঙ্গিনী, তারপর হচ্ছে স্রোতস্বতী, স্রোতস্বিনী, তটিনী, এগুলো হচ্ছে নদীর সমার্থক শব্দ। পর্বতের ক্ষেত্রে হচ্ছে অচল, অদ্রি, তারপর হচ্ছে শৈল, গিরি, শিখরী। শিখরী এটি হচ্ছে পর্বতের সমার্থক শব্দ। তাছাড়া দেখেন পদ্মর ক্ষেত্রে উৎপল মানে পদ্ম, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, কুবলয় মানে হচ্ছে পদ্ম। পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে ধরণী, দুনিয়া, জগৎ, এগুলো আমরা জানি। বসুন্ধরা মানে পৃথিবী। তাছাড়া একটু ডিফারেন্ট হচ্ছে অবনী মানে পৃথিবী, মেদিনী মানে হচ্ছে পৃথিবী। তারপর হচ্ছে দেখেন উর্বী, উর্বী মানে হচ্ছে পৃথিবী। একটু আগে পড়েছিলাম আমরা উর্মি, তার অর্থ কিন্তু হচ্ছে ঢেউ বা তরঙ্গ। ওটা ছিল উর্মি, আর এটা হচ্ছে উর্বী। উর্বী মানে হচ্ছে পৃথিবী। অন্যদিকে দেখেন বাতাসের সমার্থক শব্দ হচ্ছে সমীর, সমীরণ, পবন। পবন মানে হচ্ছে বাতাস। সমীর, সমীরণ। অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। তারপর হচ্ছে মরুত হচ্ছে বাতাস। বিদ্যুতের সমার্থক শব্দ হচ্ছে ক্ষণপ্রভা, সৌদামিনী, তারপর হচ্ছে দামিনী, এগুলো হচ্ছে বিদ্যুতের সমার্থক শব্দ। মেঘের সমার্থক শব্দ হচ্ছে বারিদ। বারিদ মানে হচ্ছে মেঘ। তারপরে হচ্ছে নিরোধ মানে হচ্ছে মেঘ। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ, যেমন অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অষ্টরম্ভা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি বা শূন্য। অপগণ্ড অর্থাৎ অল্প বয়স। ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি বা মিল, এটা আসলে সম্প্রীতি হওয়ার কথা। উদীচী অর্থ হচ্ছে উত্তর দিকে। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। তাছাড়া দেখেন এখানে জাফরি, জাফরি শব্দের অর্থ হচ্ছে চৌকা ছিদ্রের বেড়া।
বাতুল মানে হচ্ছে উন্মাদ, লেফাফা মানে হচ্ছে মূরখ, শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি, বানানটা একটু খেয়াল করেন, শাশুড়ি, সম্মার্জনী মানে হচ্ছে ঝাঁটা, সায়ন্তন মানে সন্ধ্যা, অর্বাচীন মূর্খ, অছি মানে হচ্ছে অভিভাবক, তারপর হচ্ছে দেখেন আষাঢ় মানে হচ্ছে জলকণা, দন্ত স দিয়ে বানানটি, উপাদান মানে হচ্ছে বালিশ, ধ, বড় ধ, ধানের ধ, তারপরে করভুর মানে হচ্ছে রাক্ষস, গুবাক মানে হচ্ছে সুপারি গাছ, টিকা ভাষ্য মানে হচ্ছে ব্যাখ্যা বা বিশ্লেষণ, অনুপম মানে হচ্ছে মনোরম, অধমবর্ণ মানে হচ্ছে ঋণী, ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব, তারপর হচ্ছে কেওয়ার মানে হচ্ছে দরজা, জঙ্গম মানে গতিশীল, ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, পঞ্চ মানে হচ্ছে কাঁঠাল, বেসাতি মানে হচ্ছে কেনা বেচা, বামেতর মানে হচ্ছে ডান, মৃগয়া হরিণ শিকার, তারপর হচ্ছে রাসব মানে হচ্ছে গাধা, সেতারা মানে হচ্ছে তারকা। এই সবগুলো প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় এসেছে। আপনারা যারা বিগত বছরের প্রশ্ন পড়েছেন অথবা যে কোনো একটা ভালো সিরিজের বই পড়েছেন তারা অবশ্যই জানার কথা। অন্যদিকে এখানে যবন শব্দের অর্থ হচ্ছে মুসলিম, শিষ্টাচার, সদাচার, সংহারক, বিনাশকারী। ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শধ্বনি বলা হয়। এখানে দেখেন মনে রাখার একটা বড় ব্যাপার হচ্ছে প্রথম ক থেকে ও পর্যন্ত অর্থাৎ পাঁচটা করে এরকম 25টা যে বর্ণ যেটা স্পর্শধ্বনি তার প্রথম অর্থাৎ 1 নাম্বার যেটা সেটা হচ্ছে অল্প প্রাণ, 2 নাম্বারটা হচ্ছে মহাপ্রাণ, 3 নাম্বারটা আবার হচ্ছে অল্প প্রাণ, 4 নাম্বারটা হচ্ছে মহাপ্রাণ এবং 5 নাম্বারটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি। আমাদের মনে রাখার ব্যাপার যে এই 5টা বর্গের 1 নাম্বার এবং 3 নাম্বার বর্ণটা হচ্ছে অল্প প্রাণ, 2 নাম্বার এবং 4 নাম্বার বর্ণটা হচ্ছে মহাপ্রাণ, আর 1, 2 মিলে হচ্ছে অঘোষ ধ্বনি, আর 3, 4 মিলে হচ্ছে ঘোষ ধ্বনি। এই জিনিসটা যখন মনে রাখবেন আপনি অনেক প্রশ্ন আসলেই উত্তর দিতে পারবেন। তাহলে প্রতিটি বর্গের পঞ্চম যে বর্ণটি আছে সেটি কি? সেটি হচ্ছে নাসিক্য বর্ণ, যেমন ও, ইও, তারপর হচ্ছে মূর্ধন্য ন, তারপর হচ্ছে দন্ত ন, তাছাড়া হচ্ছে ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি, তার মধ্যে স্বরবর্ণ আছে 4টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, যার মধ্যে স্বরবর্ণে আছে 1টি রি এবং ব্যঞ্জন বর্ণে আছে 7টি, আর পূর্ণমাত্রার বর্ণ 32টি, যার মধ্যে স্বরবর্ণ 6টি, ব্যঞ্জন বর্ণ 26টি। এখন দেখেন কিছু সংযুক্ত বা যুক্ত বর্ণ। ক্ষীয়, ক যোগ মূর্ধন্য ষ। জ্ঞানের যে যুক্ত বর্ণ আছে সেটি হচ্ছে জ যোগ ইয়। মঞ্চ, ইয় যোগ চ। অশ্রু, তালব্য শ, র এবং উ, এটা হচ্ছে উ। মধ্যাহ্ন, হ যোগ দন্তন্য। উষ্ণতা, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। পান্থ, দন্তন্য যোগ থ, পান্থ। ব্রাহ্মণ, হ যোগ ম। মঞ্জুষা, ইয় যোগ জ। বাঞ্ছিত, ইয় যোগ ছ। শুশ্রূষা, শুশ্রূষা, আচ্ছা, তালব্য র, ঔ। অপরাহ্ন বা পূর্বাহ্ন, হ যোগ মূর্ধন্য ন। হৃদয়, হ যোগ রি।
উন্মাদ দন্তন্য যোগ ম। খ্রিস্টপূর্ব ৩,০০০ বছর আগে ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ নামক শব্দটি পাওয়া যায়। আর মোগল সম্রাট আকবরের সভাসদ বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আকবরনামা গ্রন্থের আইনি আকবরীতে বাংলা শব্দটি ব্যবহার করে। বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয়, আর ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদি উৎস হচ্ছে অনার্য ভাষা। প্রাচীন ভারতের আর্য ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। মূলত বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয় বাংলা ভাষার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে, যেটি খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে আবিষ্কৃত হয়। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে শহীদুল্লাহ বলেছিলেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে, যেটি ৭ম শতাব্দীতে, আর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলছেন মাগধী প্রাকৃত থেকে, যেটি খ্রিস্টীয় ১০ম শতাব্দীতে। প্রাচীন ভারতীয় লিপি দুই ভাগে বিভক্ত, ব্রাহ্মী এবং খরষ্টি। আর ব্রাহ্মী লিপির রূপ হচ্ছে ৩টি: সারদা, নাগর এবং কুটিল। আধুনিক বাংলা লিপির জনক বলা হয় পঞ্চানন কর্মকারকে। আর বাংলা লিপির গঠন কার্য শুরু হয় সেন আমলে আর স্থিতি লাভ করে পাঠান আমলে। গঠন কার্য শুরু হয় সেন আমলে আর স্থিতি লাভ করে পাঠান আমলে। বাংলা সাহিত্যের ইতিহাসে ৩টি যুগে ভাগ করা যায়: প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে ৬৫০ থেকে ১২০০, মধ্যযুগ হচ্ছে ১২০১ থেকে ১৮০০, আর অন্ধকার যুগ বলা হয় ১২০১ থেকে ১৩৫০, আর আধুনিক যুগ হচ্ছে ১৮০১ থেকে ১৮৬০। মানে বর্তমান সময়কালকেই আধুনিক যুগ বলা হয়। এর মাঝে আবার কিছু ভাগ আছে, যেমন এর প্রথম পর্ব হচ্ছে ১৮০১ থেকে ১৮৬০, দ্বিতীয় পর্ব হচ্ছে ১৮৬১ থেকে বর্তমান সময় পর্যন্ত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটি প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন। চর্যাপদের অন্য নামগুলো হচ্ছে চর্যা গীতিকোষ, দোহা কোষ, চর্যা বিনিশ্চয় বা চর্যা গীতিকা। চর্যা বিনিশ্চয় নামটি দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, যার অর্থ হচ্ছে কোনটি আচরণীয়, কোনটি নয়। আর চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। মূলত এর বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্মের গূঢ় রহস্য এবং তত্ত্বকথা। চর্যাপদের আবিষ্কৃত পদের সংখ্যা হচ্ছে ৪৬৫টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদের সংখ্যা ৫০টি, সুকুমার সেনের মতে পদের সংখ্যা ৫১টি। ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়, অন্যদিকে ২৪, ২৫ এবং ৪৮ পদগুলো পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থে ২৩ জন পদকর্তার কথা বলা হয়েছে। আর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ডে ২৪ জন পদকর্তার কথা বলেছেন। দেখেন, সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহোপা, ১৩টি পদ রচনা করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সব্রপা এবং বুসুকুপা বাঙালি ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষার নাম দিয়েছেন সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। চর্যাপদের ভাষা প্রথম বাংলা, এটা প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের টিকাকার হচ্ছে মুনি দত্ত, তিনি ১১টি সংখ্যক পদের ব্যাখ্যা দেননি। চর্যাপদের প্রাচীনতম কবি হচ্ছে সব্রপা। চর্যাপদের আদি কবি বলা হয় লুইপা। চর্যাপদের আধুনিকতম কবি হচ্ছে সরহপা। চর্যাপদের বাঙালি কবি হচ্ছে বসুকুপা। চর্যাপদের নারী কবি হচ্ছে কুক্কুরিপা। আধুনিক ছন্দ বিচারের চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর চর্যাপদে ৫টি ভাষার মিশ্রণ রয়েছে: বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, উড়িয়া।
চর্যাপদের ইংরেজি অনুবাদ হচ্ছে মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ। এর অনুবাদক হাসনা জসিমউদ্দিন মওদুদ। আর নব্য চর্যাপদ সংগ্রহ করেন শশীভূষণ দাশগুপ্ত। চর্যাপদের 6টি প্রবাদ বাক্য পাওয়া গেছে। মধ্যযুগে যেটি দেখা যায় সেটি হচ্ছে 1201 থেকে 1350 সালে, যেখানে উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি। এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ বা ব্যারেন এজ, যেটি মূলত হয়েছিল তুর্কি যুগে, সেন আমলের শেষে, এবং তুর্কি যুগকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগের প্রথম সাহিত্য নিদর্শন ধরা হয় প্রাকৃত পিঙ্গল। তবে অন্ধকার যুগের লক্ষণীয় সাহিত্য হল ত্রয়োদশ শতকে রামায় পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ শূন্য পুরাণ। শূন্য পুরাণ হচ্ছে, এটি মূলত সংস্কৃত গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। প্রায় সময় এই প্রশ্নটি আসে, চম্পু কাব্য ছিল শূন্য পুরাণ। তাছাড়া যেটি দেখা যায়, নিরঞ্জনের উম্মা শূন্য পুরাণ গ্রন্থের অন্তর্গত একটি কবিতা। শ্রীকৃষ্ণ কীর্তন সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য ধরা হয় শ্রীকৃষ্ণ কীর্তনকে। 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় দীপবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন, যেটি প্রকাশিত হয় 1916 সালে আর প্রকাশনা করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট খণ্ড হচ্ছে 13টি, পদ হচ্ছে 418টি। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা আছে, পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। বাংলা ভাষায় পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস, আর পদাবলীর শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। সংস্কৃত ভাষায় পদাবলীর আদি কবি হচ্ছে জয়দেব। বৈষ্ণব পদাবলী মূলত শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্মদর্শন এবং রাধা কৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে বৈষ্ণব সাহিত্য সৃষ্টি হয়, যার কিছু উদাহরণ হচ্ছে, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, চণ্ডীদাস বলেছিলেন। আমারই বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া, চণ্ডীদাসের। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, জ্ঞানদাস বলেছিলেন। রূপ লাগি আখি জোরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, জ্ঞানদাসের। ব্রজবুলি একটি কৃত্রিম কবি ভাষা, এটি মূলত বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণ। অন্যদিকে মিথিলার কবি বিদ্যাপতি বাঙালি না হয়েও বৈষ্ণব সাহিত্যে গুরুস্থানীয় হয়ে আছেন। বিদ্যাপতির উপাধি ছিল কবি কণ্ঠহার, তাকে মৈথিলি কুকিল, অভিনব জয়দেব, কবি বল্লভ নামে ডাকা হতো। আরেকটা যেটি বিতর্কিত সমস্যা, সেটা পদাবলী সাহিত্যে 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়, আর তারা হলেন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস। মুর্শিয়া সাহিত্য, মুর্শিয়া আরবি শব্দ যার অর্থ হচ্ছে শোক বা বিলাপ। মুর্শিয়া সাহিত্যের ধারা সৃষ্টি মূলত কারবালার বিষাদময় এবং করুণ কাহিনীকে অবলম্বন করে। আব্দুল হাকিম রচিত ইউসুফ জুলেখা নূরনামা, নবী বংশ গ্রন্থের রচয়িতা সৈয়দ সুলতান। দৌলত উজির বাহরাম খানের জঙ্গনামা একটি মুর্শিয়া সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর এবং রোমান্টিক প্রণয় উপাখ্যান, যেটি ইউসুফ জুলেখা। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক, আর বর্তমান মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। বাংলা একাডেমি থেকে 6টি পত্রিকা এবং সাময়িকী প্রকাশিত হয়, সেটা হচ্ছে উত্তরাধিকার, যেটি মাসিক, তারপর হচ্ছে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, ধান শালিকের দেশ, লেখা, দা বাংলা একাডেমি জার্নাল। বাংলা একাডেমিতে আছে নজরুল মঞ্চ, নজরুল স্মৃতিকক্ষ, লেখক জাদুঘর, যেটি বাংলা একাডেমিতে অবস্থিত। অন্যদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য মোদের গৌরব, যার ভাস্কর ছিল অখিল পাল।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়, যার প্রথম নাম ছিল ঢাকা সাহিত্য সমাজ। পরবর্তীতে পরিবর্তিত হয়ে মুসলিম সাহিত্য সমাজ হয়, যার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আর এই সংগঠনটির বার্ষিক মুখপত্র ছিল শিখা পত্রিকা। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি 1911 সালে প্রতিষ্ঠিত হয়, যার সম্পাদনা বা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কাজী এমদাদুল হক এবং সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, প্রবর্তক নিবর্তকের সংবাদ। তাছাড়া তিনি বাংলায় 30 খানি গ্রন্থ রচনা করেছেন। প্রথম বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যার রচয়িতা রাজা রামমোহন রায়। তাকে বাংলার রেনেসাঁর প্রাণ পুরুষও বলা হয়। সতীদাহ প্রথা বিলোপ প্রসঙ্গে তার রচনার নাম হচ্ছে প্রবর্তক নিবর্তকের সংবাদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বাংলা গদ্যের জনক, জ্যোতিচিহ্নের প্রবর্তক বলা হয়। তার পৈতৃক পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়। তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান সংস্কৃত কলেজ থেকে। ব্যক্তিগত জীবনে তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম হচ্ছে আত্মচরিত, যা বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী গ্রন্থ। জনশিক্ষা এবং শিশু শিক্ষামূলক রচনা হচ্ছে তার বোধোদয়, বর্ণপরিচয় এবং আখ্যান মঞ্জুরি ও কথামালা। 1855 খ্রিস্টাব্দে তার রচিত বর্ণপরিচয় ক্লাসিকের মর্যাদা লাভ করে। শেক্সপিয়ারের কমেডি অফ এরর অবলম্বনে তিনি ভ্রান্তিবিলাস রচনা করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের আধুনিকতার প্রতীকীত, বাংলা অমিতাক্ষর ছন্দের জনক, সনেটের প্রবর্তক, পত্রকাব্যের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে, যার জন্ম যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তার মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য, হেক্টর বধ। তাছাড়া তার কাব্য গ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা। নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। তিলোত্তমা সম্ভব কাব্য বাংলা সাহিত্যের অমিতাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এটি মূলত রচিত হয়েছিল বীর রসে, যার মধ্যে 9টি সর্গ রয়েছে। বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য হচ্ছে বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যে রয়েছে 11টি পত্র। মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। আর বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, যার মধ্যে রয়েছে 102টি কবিতা। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত আর উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট এবং পেশায় তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। ইংরেজিতে রচিত হয়েছিল এটি। তার রচিত প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটি 1865 সালে প্রকাশিত হয়েছিল। দুর্গেশ নন্দিনী অর্থ দুর্গ প্রধানের কন্যা, যেটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজি রায় নন্দিনী উপন্যাস রচনা করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। এই উপন্যাসের রোমান্টিক সংলাপ ছিল পথিক তুমি পথ হারায় আছো। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এটি। অন্যদিকে কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। এই উপন্যাসে রোহিণী, গোবিন্দলাল এবং ভ্রমরের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত রয়েছে।
বিষ বৃক্ষ উপন্যাসের পটভূমি হচ্ছে বিধবা আইন পাশ হওয়ার সমসাময়িক কাল। এ উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সঙ্গে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, তার রূপ তৃষ্ণা, নৈতিকতার দ্বন্দ্ব, এইসব জিনিসগুলো ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম এই তিনটি উপন্যাসকে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বলা হয়। ছিয়াত্তরের মন্বন্তরে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে আনন্দমঠ রচিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। এই উপন্যাসের বিখ্যাত একটি চরণ হচ্ছে, কিন্তু মনুষ্য কখনো পাষাণও হয় না। 1948 সাল থেকে 1952 সাল এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস হিসেবে পালন করা হতো একটি দিন, সেই দিনটি হচ্ছে 11ই মার্চ। 1948 সালে গণপরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি কুমিল্লা থেকে গণপরিষদ সদস্য ছিলেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম ধর্মঘট পালন করা হয় 1948 সালের 11ই মার্চ, এবং 11ই মার্চ কিন্তু ভাষা দিবস হিসেবে পালন করা হতো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত যেই সংগ্রাম পরিষদগুলো ছিল, প্রথম দিকে যেটি ছিল প্রথমবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালের 1 অক্টোবর, এবং সর্বশেষ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31শে জানুয়ারি 1952 সালে। 1954 খ্রিস্টাব্দে বাংলাকে উর্দু ভাষার পাশাপাশি রাষ্ট্রভাষার মর্যাদা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়, এবং 1954 সালে পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 9ই মে 1954। কিন্তু জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 16ই ফেব্রুয়ারি 1956 সাল। তাহলে পাকিস্তান গণপরিষদ হচ্ছে 54 সাল, আর জাতীয় পরিষদ হচ্ছে 56 সাল। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় সংবিধানের 214 এর 1 অনুচ্ছেদ বলে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ, আর প্রথম সুরকার ছিল সুরকার আব্দুল লতিফ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, খোকা তুই কবে আসবি, পঙ্কোক্তিটি রচয়িতা আবু জাফর উবায়দুল্লাহ। ইউনেস্কো তার প্যারিসে অনুষ্ঠিত 30তম সাধারণ অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। মূলত সেটি 1999 সালের 17ই নভেম্বর, আর আন্তর্জাতিকভাবে এই দিবস উদযাপন করা শুরু হয় 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি থেকে। সেখানে 188টি দেশ সর্বপ্রথম দিবসটি পালন করে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠিত হয় 4টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে, আর 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল 21 দফা কর্মসূচি। 21 দফার প্রথম দফাটি ছিল বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল 309টি, মুসলমানদের 237টি, অমুসলিমদের জন্য 72টি। যুক্তফ্রন্ট ক্ষমতায় ছিল 56 দিন। 1966 সালের 6 দফা আন্দোলন, যেটিকে বলা হয় বাংলার মুক্তির সনদ, যাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে, যার প্রথম দফা ছিল পূর্ব বাংলায় প্রাদেশিক স্বায়ত্তশাসন বা ফেডারেল রাষ্ট্র, এবং সর্বশেষ যেই দফাটি ছিল সেটি হচ্ছে প্যারামিলিটারি বাহিনী গঠন। 1969 সালের গণ অভ্যুত্থান এবং
1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ হন শহীদ আসাদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিল। আসাদের বাড়ি নরসিংদী জেলার হাতিরদিয়ায়। আসাদ দিবস পালন করা হয় 20 জানুয়ারি। 1970 সালের সাধারণ নির্বাচন, যে নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল 313টি, সংরক্ষিত 13টি সহ। পূর্ব পাকিস্তানে 169টি। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, নির্বাচনী ইস্তেহার ছিল 6 দফা দাবি। 1970 নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, যার মধ্যে জাতীয় পরিষদের 168টি আসনের 169টি আসনের মধ্যে 167টি আসন, প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে 298টি আসন লাভ করেছিল। অসহযোগ আন্দোলন শুরু হয় 2রা মার্চ আর শেষ হয় 25শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। অসহযোগ আন্দোলনের শুরুতেই 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় মানচিত্র খচিত বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশের পতাকা। পতাকা উত্তোলন করেন আসম আব্দুর রব, তৎকালীন ডাকসুর ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কলা ভবনের সামনে, এখন যেখানে রয়েছে অপরাজয় বাংলা। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। 1971 সালে 7ই মার্চের সময়কাল পূর্ব পাকিস্তানে চলেছিল তখন অসহযোগ আন্দোলন, যেটি শুরু হয়েছিল 2রা মার্চ, সমাপ্ত হয় 25শে মার্চ। আর এটি রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করা হয়, যেই ভাষণ মূলত 3টা 20 মিনিটে শুরু হয়। স্থায়িত্বকাল ছিল 23 মিনিট, রেকর্ড করা হয় 18 মিনিট। আর এই ভাষণের মধ্যে প্রথম কথা ছিল ভাইয়েরা আমার, শেষ কথা ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। 7ই মার্চের ভাষণের দফা ছিল মোট 4টি। প্রথম দফা ছিল সামরিক আইন প্রত্যাহার করা, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, গণহত্যার তদন্ত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য অথবা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ঘোষণা করে 2017 সালের 30শে অক্টোবর। আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 25শে মার্চ রাত্রি 12টার পর, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে। এই ঘোষণার মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 26শে মার্চ 1971 সালে স্বাধীনতার ঘোষণা জারি করা হয় ওয়্যারলেসের মাধ্যমে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করার যে সাংকেতিক সংকেত ছিল সেটা হচ্ছে বিগ বার্ড ইন কেস। স্বাধীনতার ঘোষণা সংবিধানে সংযোজন করা হয় 15 সংশোধনীতে, তফসিল হচ্ছে 6ষ্ঠ তফসিল। 10ই এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে, যার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের মাধ্যমে। বাংলাদেশ ছাড়া আর যে দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণহত্যা দিবস 25শে মার্চ, আর এটি পালিত হয় 2017 সাল থেকে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। তাছাড়া প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, অর্থমন্ত্রী এম মনসুর আলী ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ ছিলেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল। 1971 সালের 4 এপ্রিল পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যরা বাঙালি পাকিস্তানের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের যে পরিকল্পনা করেন তার নাম হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে, চট্টগ্রাম 1 নং সেক্টরের অধীনে,
রাজশাহী 7 নং সেক্টর, মুজিবনগর 8 নং সেক্টর। সিলেট ছিল 4 নং সেক্টর, খুলনা ছিল 9 নং সেক্টর, রংপুর এবং দিনাজপুর ছিল 6 নং সেক্টরের অধীনে, আর 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর, যেখানে সেক্টর কমান্ডার ছিলেন না। আর যৌথ বাহিনী গঠিত হয়, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সমন্বয়ে, এটি 1971 সালের 21শে নভেম্বর। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধা তারামন বিবি এবং সেতারা বেগম। তারামন বিবি মুক্তিযোদ্ধা ছিলেন 11 নং সেক্টরে, আর সেতারা বেগম ছিলেন 2 নং সেক্টরে। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বীর প্রতীক। বিদেশি খেতাবপ্রাপ্ত বীর প্রতীক মুক্তিযোদ্ধা W.H. ওডারল্যান্ড, জন্ম নেদারল্যান্ড, নাগরিক অস্ট্রেলিয়ার। একমাত্র আদিবাসী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ইউকে চিং, যিনি বীর বিক্রম। জহির রায়হানের প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন। তারপর হচ্ছে আলমগীর কবিরের লিবারেশন ফাইটার্স। তারেক মাসুদ এবং ক্যাথারিন মাসুদের মুক্তির গান এবং মুক্তির কথা। শাহরিয়ার কবিরের দুঃসময়ের বন্ধু। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র জহির রায়হানের জীবন থেকে নেওয়া এবং লেট দেয়ার বি লাইট। 71-এর যিশু নাসির উদ্দিন ইউসুফের। তাছাড়া এখানে আছে আমার বন্ধু রাশেদ মোরশেদুল ইসলাম চলচ্চিত্রকার। চাষী নজরুল ইসলামের ওরা 11 জন। সংগ্রাম, হাঙ্গর নদী, গ্রেনেড। ধীরে বহে মেঘনা আলমগীর কবিরের চলচ্চিত্র। এবং হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া। বাংলাদেশে এ পর্যন্ত কৃষি শুমারি হয় 6টি, প্রথমটি 1977 সালে এবং সর্বশেষ হয় ষষ্ঠ, সেটি হচ্ছে 2019 সালে। আমার গত সপ্তাহের একটি ভিডিওর মধ্যে বাংলাদেশের সংবিধান সম্পর্কে প্রায় 250টির মতো প্রশ্ন আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। ইনশাআল্লাহ 3টা থেকে 4টা প্রশ্ন যদি আসে কমন পাবেন ইনশাআল্লাহ। বিদ্যুৎ পরিবাহী নয় রাবার। নবায়নযুক্ত শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। চুম্বকে পরিণত করা যায় ইস্পাতকে। অ্যালটিমিটারের অর্থ হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র। মৌলিক পদার্থ লোহা। যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান হচ্ছে ক্রোমিয়াম। সর্বাপেক্ষা হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হ্যাশ। ইউরি গ্যাগারিং মহাশূন্যে যায় 1961 সালে। ডায়োডের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। মৌমাছির চাষকে বলা হয় অ্যাপিকালচার। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। জৈব অম্ল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। মাশরুম হচ্ছে এক ধরনের ফাঙ্গাস। অপটিক্যাল ফাইবারে ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর যকৃতের রোগ হচ্ছে জন্ডিস। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বলতে বোঝায় 1 কিলোওয়াট ঘন্টা। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ট্রান্সফরমারে। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ক্যাসকোগ্রাফ। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারাচ্ছন্ন অংশে সংযোগস্থলকে বলা হয় ছায়াবৃত্ত। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে 80 থেকে 90%। চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। সুনামির কারণ হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্পন। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাকে বলা হয় প্যাথোজেনিক। আমিষ জাতীয় খাদ্য হজম করে ট্রিপসিন। বায়ুমণ্ডলে শতকরা আর্গন হচ্ছে 0.8%। মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বলা হয় ডায়ানামো। মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। ভাইরাসজনিত রোগ নয় নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে। মোবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। বেশি দূর থেকে দেখা যায় লাল আলো। ডিএনএ অণুর দ্বি হেলিক্স কাঠামোর জনক হচ্ছে ওয়াটসন ও ক্রিক।
হিমোগ্লোবিন হচ্ছে আমিষ জাতীয় পদার্থ। মরুভূমির জাহাজ বলা হয় ওটকে। পিএইচ হলো অ্যাসিড ক্ষার এবং নিরপেক্ষতা নির্দেশক। গোয়েন্দা বিভাগে ব্যবহার করা হয় এক্স রশ্মি বা এক্স রে রশ্মি। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতেও অধিক। তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি শুক্র গ্রহে। নদী খাত গভীর হয় জোয়ার ভাটার স্রোতে। ইউরিয়া সার থেকে উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে তা হচ্ছে নাইট্রোজেন। পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন। রক্তের হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। সুষম খাদ্যের উপাদান 6টি। ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস গ্রন্থি হতে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক বা ডলফিন। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হচ্ছে গ্লাইকোজেন। প্রাণী জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। প্রোটিন বেশি থাকে মসুরের ডালে। হাড় এবং দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি একদমই ভুল সেটি হচ্ছে চিনি খাবার বেশি খেলে এই রোগ হয়। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি পানি পাওয়া যায় সেটি হচ্ছে বৃষ্টিপাত থেকে। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রূপার। লেথারাইজম রোগ হয় খেসারি ডাল বেশি খেলে। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। বরফ পানিতে ভাসে কারণ হচ্ছে বরফের তুলনায় পানির ঘনত্ব একটু বেশি। গাড়ির ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড। জন্ডিসে আক্রান্ত হয় যকৃৎ। টিসিপি দিয়ে বোঝানো হয় প্রোটোকল। পুশ এবং পপ এগুলো মূলত স্ট্যাকের সাথে রিলেটেড। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট যেই যোগাযোগ মাধ্যমটি দরকার সেটা হচ্ছে তারবিহীন সংযোগ। মেমোরি নন ভোলাটাইল হচ্ছে রম। রম মানে হচ্ছে রেড অনলি মেমোরি। 3G ল্যাঙ্গুয়েজ নয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। 1 কিলোবাইট সমান 1024 বাইট। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11 মনে রাখবেন। নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? টিভি রিমোটে ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সঠিক হচ্ছে a+a=1। 8086 মূলত 16 বিটের মাইক্রোপ্রসেসর। মোবাইল ফোনের ইনপুট ডিভাইস নয় কোনটি? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই ইনপুট বা আউটপুট ডিভাইস নয়। নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ? ওরাকল হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। লিঙ্কডইন এর ক্ষেত্রে যেটি সঠিক সেটি হচ্ছে এটি হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। প্রতিষ্ঠিত হয় 2002 সালে। আর 2006 সালে এটির সদস্য সংখ্যা 20 মিলিয়নের অধিক হয়। কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে যেই কাজে ব্যবহার করা হয়। গেটওয়ে হচ্ছে মূলত 2 বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্কের সংযুক্তির জন্য। প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। প্লটার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস। প্লটারের আরেক নাম হচ্ছে প্রিন্টার, যেখানে বড় বড় কাগজ প্রিন্ট দেওয়া হয়। তাহলে প্লটার হচ্ছে এক ধরনের প্রিন্টার যেটি আউটপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস। ব্যাকআপ বলতে বোঝায় নির্ধারিত ফাইল কপি করে অন্য জায়গায় রেখে দেওয়া। ইন্টারনেটে প্রবেশ করা সম্ভব নয় ওয়েব ব্রাউজার ছাড়া। কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনকে বলা হয় রিড। MICR মানে হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার তৈরি হয় 2004 সালে। স্মার্টফোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। 3G এর তুলনায় 4G এর অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা লরেন্স জে অ্যালিসন। প্রোগ্রাম থেকে কপি করা ডেটা থাকে ক্লিপবোর্ডে। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্কের মাধ্যমে। বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 5টি: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আবহাওয়া এবং জলবায়ু জনিত প্রায় সমস্ত প্রক্রিয়া ঘটে হচ্ছে ট্রপোমণ্ডলে। মেঘ, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত, ঘূর্ণিঝড়, টর্নেডো এগুলো কিন্তু ট্রপোস্ফিয়ারে হয়ে থাকে। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ওজোন স্তর অবস্থিত। ওজোনের রং গাঢ় নীল। বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার গঠিত আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং
ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে। আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয় বেতার তরঙ্গ। প্রায় 2-3টি বিসিএসে এই প্রশ্নটি কিন্তু এসেছে। কোন স্থানের বায়ুচাপ কমে গেলে বায়ু প্রবাহ বেড়ে যায়, আর বায়ু ঠান্ডা এবং শুষ্ক থাকলে বায়ুর চাপ বেশি হয়। কোন স্থানের 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়, আর আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় মেটেরোলজি। ঠান্ডা বায়ুর মধ্যে বিমান চালনা ঝুঁকিপূর্ণ। বাতাসের তাপমাত্রা বাড়লে আর্দ্রতা কমে, আর তাপমাত্রা কমলে আর্দ্রতা বাড়ে। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। 90% আর্দ্রতা মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। শীতকালে গায়ের চামড়া এবং ঠোঁট ফেটে যায়, কারণ হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। জলবায়ু নির্ণয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, স্থানীয় উচ্চতা। আজকে এ পর্যন্তই। যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনাদের জন্য শুভ কামনা রইল আগামী দিনের পরীক্ষার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।